এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ ছবিতে, ইনি হলো আমার মা। মাত্র 14 বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল এই বাড়িতে, মানে যেই বাড়িতে ছবিটা তোলা রয়েছে এই বাড়িতে। কখনো না ভাবতেই পারিনি মানুষটা তার জীবনটা বিয়ের পরে এরকমভাবে পাল্টে যাবে। নিজেই দেখে শুনে বিয়ে দিয়েছিল, মানে আমার দাদু, দিদা, মামারা সকলে দেখে শুনেই আমার মাকে বিয়ে দিয়েছিল। ভেবেছিল ছেলে ভালো, অল্প ইনকাম করে, তাতে কি, বোনকে তো আমার সুখে রাখবে, এই চিন্তা করেই তারা বিয়েটা দিয়েছিল। তখন আমার মামার বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, ওই নুন আনতে পান্তা ফুরায় এরকম। যাই হোক, দিদা তখন যেত কলকাতায় রঙের কাজে, দাদু তেমন কোনো কাজ করতো না, মেজো মামা হয়তো কাজ করতো, বড় মামা টিউশন পড়াতো। বাড়িতে তেমন কেউই থাকতো না, পাশের একটা কাকির কাছেই মা সবসময় থাকতো। আবার দিদা বাড়ি আসলে তখন মাকে আবার বাড়ি নিয়ে যেত। এইভাবেই চলছিল দিন। হঠাৎ করে একদিন সেই মানুষটা আমার মাকে দেখলো। প্রথম দেখাতেই ভালো লেগেছিল, ভালো লাগাতেই সে বাড়িতে তার বিয়ের প্রস্তাব জানালো। আমার মামার বাড়ির থেকেও সবাই রাজি হয়ে গেল। বিয়ের পরও চলছিল বেশ ভালো জীবন। কিন্তু হঠাৎ করে কেন জানি না কার কুনজর পড়েছিল এই মানুষটার পরে। তখন থেকেই চলে আসলো জীবনে ঝড়, বাধা, বিপত্তি, আরও নানান কিছু। এত কিছুর মধ্যে দিয়ে জন্ম নিলাম আমি, প্রথম সন্তান মেয়ে। সবাই একটু আনন্দ পেয়েছিল, কিন্তু সেই আনন্দটাও বেশি দিন থাকলো না। আমি বড় হওয়ার কিছুদিনের মধ্যেই শুরু হতো মায়ের ওপর অত্যাচার। আমার হয়তো একটু একটু মনে আছে, আমার সামনেই আমার মাকে চুলের মুঠি ধরে মারত। অতটা মনে না থাকলেও আবছা আবছা মনে আছে। ওই তখন বয়স হয়তো 2.5 কি 3 বছর। মায়ের কথা শুনে যা বুঝি, মাকে বলি, হ্যাঁ জানো তো, আমার হালকা হালকা মনে আছে, তোমাকে ওরা খুব মারত। তারপর মামার বাড়ির লোকজনকে ডাকতো, তখন আবার ওরাই পাল্টি খেয়ে যেত, তোমার বোন এই করেছে, তোমার বোন ওই করেছে। মা কখনো মুখ ফুটে কোনো কথা বা প্রতিবাদ কোনোটাই করেনি, শুধু অঝরে কাঁদত। তখন আমার দাদু বেঁচে ছিল। আমার দাদু আমার মাকে বলেছিল, এই মেয়ে বড় হোক, দেখবি এই মেয়ে তোর প্রতিবাদ ঠিকই করবে। হ্যাঁ, ঠিক তাই হয়েছিল। আমার যখন 18 বছর বয়স পার হলো, তখন থেকেই আমি শুরু করেছিলাম প্রতিবাদ। প্রতিটা ক্ষণে ক্ষণে আমার মাকে দোষারোপ করা হতো, আমার মামার বাড়ি সবাইকে নিয়ে টানা হতো, বিভিন্ন অশৃঙ্খল ভাষা দেওয়া হতো। না পেরে আমি ঠিক তখন থেকেই প্রতিবাদ করা শুরু করলাম এই বাড়িতে থাকা দুটো মানুষের প্রতি। তাদের নাম আমি নিতে চাই না, কারণ এটা সোশ্যাল মিডিয়া, আমি চাই না তাদের নামটা উল্লেখ করে বলতে। তবে হ্যাঁ, আমার মার আজকে এত দূর বেঁচে আসা শুধুমাত্র হয়তো আমাদের দিকে তাকিয়ে। সবাই বলতো ছেলে হলে নাকি মানুষটা ভালো হয়ে যাবে, ছেলেও হলো, ছেলে বড়ও হচ্ছে, কিন্তু মানুষটার পরিবর্তন হলো না। এই যে পাশে দেখছো আমার বোন, ও হয়তো পৃথিবীতে আসতেই পারতো না, হয়তো ভগবানের অশেষ কৃপা ছিল যার জন্য পৃথিবীতে আসতে পেরেছে এবং এসে এখনও বেঁচে থাকতে পেরেছে আমাদের মাঝে। সেসব কথা বাদ দিলাম, এটা একটা অন্য ব্যাপার। আজ এই মানুষটা সম্বন্ধে বলতে গিয়ে নিজের গলাটা না কেমন থরথর করে কাঁপছে। নিজের চোখে দেখেছি নিজের মা কিভাবে অত্যাচারের শিকার হয়েছে। আজ কোনো কিছুই ভালো লাগছে না। ভাবলাম সবাই তো ডায়েরি লেখে, আমার তো ডায়েরি লেখা অভ্যাস নেই, তাই একটু শেয়ার করি সবার সাথে। প্রতিটা ঘরে ঘরেই কিন্তু এরকম বধূ নির্যাতন হয়েই থাকে। তবে এটা ঠিক, আমার মা ঠিক তবে থেকে বাঁচার আশ্বাস পেয়েছে যেদিন থেকে আমি রুখে দাঁড়িয়েছি। আমার মায়ের সামনে আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, এখনও আছি। আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি ঢাল হয়ে আমার মা, ভাই, বোন এদের পাশে থাকবো। কারোর ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরানোর। আমার মা আমাকে দেখে মাঝে মধ্যে বলে, জানিস তোর দাদু আমাকে এই কথাটা বলতো, তোর প্রতিবাদ করতে হবে না, এই মেয়ে যখন বড় হবে এই মেয়েই তখন তোর সমস্ত অত্যাচারের প্রতিবাদ করবে, প্রত্যেকটা কথার জবাবেই মেয়েটা নিয়েই ছাড়বে। হ্যাঁ, ঠিক তাই হলো। আর তাই আমি ওদের চোখে হয়ে গেলাম সবচেয়ে বড় শত্রু। এমন শত্রু হলাম যে বলার মতো নয়। এই করে করে দিনও কাটছে, সময়ও চলে যাচ্ছে, আমারও বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর
বেশ ভালোই চলছিল, কিন্তু তারপর হয়ে গেল আমার বোনেরও বিয়ে। মায়ের উপর শারীরিক অত্যাচারটা ছোটোবেলায় দেখেছি। যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে দেখেছি আমার মাকে মানসিক অত্যাচারে আসলে কি বলতো, যারা চতুর প্রকৃতির মানুষ না, তারা শারীরিক অত্যাচার নয়, তারা মানসিক অত্যাচার করতে বেশি হয়তো পছন্দ করে। মানসিক অত্যাচার করতে করতে তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেখানে গিয়ে তুমি হয় নিজে সুইসাইড করবে, তা না হলে তোমার কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, সেটাই চেয়েছে হয়তো, কিন্তু প্রতিটা পদে পদে মাকে বুঝিয়ে গেছি তোমার কিছু হলে ছোট ভাইটার কি হবে, ও তো ভেসে যাবে, ওকে দেখার মতন কেউ নেই। হ্যাঁ, হয়তো দিদিরা আছে, কিন্তু মায়ের মতন মায়ের জায়গা কি দিদিরা দিতে পারবে? মানছি দিদি মায়ের মতন, কিন্তু মা তো নয়, মা মাই হয়। তারপরে মাকে এটাও বলেছি, তোমার ছোট একটা নাতি আছে, এর মুখের দিকে তাকিয়ে না হয় সহ্য করো একটু, তারপরে তো আমি আছি। তোমার সমস্ত কিছুর প্রতিবাদ তো আমি আজও করছি আর করেই যাব। তবে আমি আজ একটা কথাই বলতে চাই, আমার মামার বাড়ির থেকে সবাই বলতো মানিয়ে নে মানিয়ে নে, মানিয়ে নিতে নিতে দেখবি এক পর্যায়ে এসে সব ঠিক হয়ে যাবে। আজ আমার বিয়ে হয়ে গেছে, বোনের বিয়ে হয়ে গেছে, মায়ের মানিয়ে নেওয়াটা শেষ হয়নি। আজও পর্যন্ত মানিয়ে নিয়েই চলেছে। মানিয়ে নিতে নিতে এক পর্যায়ে এসে দেওয়ালে যেন পিঠটা ঠেকে গেছে। এখন আর চিৎকার করে সে হু হু করে কাঁদে না, কোনো আর্তনাদও জানায় না। কারণ তাকে আমি বলেছি প্রতিবাদ করে বাঁচো, মুখ বন্ধ করে সহ্য করে নয়। প্রতিটা ঘরে ঘরে যারা এই গৃহবধূদের পরে অত্যাচার করে না, তাদেরকেই বলতে চাই, যখন অত্যাচারই করবে তাহলে বিয়েটা কেন করো তোমরা? বিয়েটা করে একটা মেয়ের জীবনটাকে কেন শেষ করে দাও? তার মা বাবাকে কেউ দেখতে পাবে না, মানে সে দেখতে পাবে না, অথচ তোমার মা বাবাকে সে দেখবে, এটা আবার কেমন নিয়ম? ঠিক তুমি যতটা তার সঙ্গে করবে, সে ঠিক ততটাই তোমাকে ফেরত দেবে। তুমি যদি তার মাকে ভালোবাসো, সেও তোমার মাকে ভালোবাসবে। তুমি যদি তার মাকে ঘৃণা করো, অবজ্ঞা করো, সেও তোমার মাকে অবজ্ঞা করবে। হ্যাঁ, আমার মাকে আমি এটাই বলে এসেছি। আর আমি এখনও বলতে চাই, পৃথিবীতে আর কেউ আমার মায়ের পাশে থাকুক বা না থাকুক, আমি আমার আমৃত্যু পর্যন্ত আমার মায়ের পাশে থাকবো। এটা আমি